আগের ছিল আমার নিজস্ব জগৎ। সারা জীবন ধরে যা যা করে আসছি সেটার মধ্যেই ছিলাম। নিজস্ব আয়োজন, নিজস্ব চিন্তা। দুই সাপে কুমিরে এবং কি বলার নাম বেজিতে গন্ডগোল লাগানোর জন্য আমরা আবার অগ্নিগর্ভ তৈরি করার জন্য ক্ষমতা হস্তান্তর করব। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, কেমন আছে? স্বৈরাচারী শেখ হাসিনা যখনই বাংলাদেশ থেকে বিদায় নেয় তখনই আসে একটি নতুন গভর্নমেন্ট, একটি নতুন সিলেকশন গভর্নমেন্ট। আর সেখানে বাংলাদেশের জনগণ একটি নতুন গভর্নমেন্টকে সুযোগ দেয়। আর সেখানে হয় না কোনো ভোটিং বা হয় না কোনো গণতন্ত্র, শুধু সিলেকশনের মধ্যেই একটি ডিপার্টমেন্ট ঘটে। আর সেখানকার চিফ এক্সিকিউটিভ মুখ্য উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূসকে নিযুক্ত করে বাংলাদেশের জনগণ। তার পাশাপাশি 1-2 বছর না যেতেই ডক্টর ইউনূস হঠাৎ করে পদত্যাগ করে। কিন্তু কেন পদত্যাগ করেছে ডক্টর ইউনূস? আসলে এর রহস্য কি, এর গোপন তথ্য কি? আজকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বিস্তারিত বলবো। আসুন আমরা সর্বপ্রথম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কি বলছে এই সম্পর্কে আমরা সেই ভিডিওটি দেখে নিই। হওয়ার পর আবার বারবার বলা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আমরা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করব। এটা তো ভুয়া কথা। গণতন্ত্রের মাধ্যমে আমরা মারামারি এবং গন্ডগোল তৈরির জন্য দুই সাপে কুমিরে এবং কি বলার নাম বেজিতে গন্ডগোল লাগানোর জন্য আমরা আবার অগ্নিগর্ভ তৈরি করার জন্য ক্ষমতা হস্তান্তর করব। গণতন্ত্রে বলা হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে, কিন্তু আসলে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় না, দলীয় শাসন প্রতিষ্ঠিত হয়। এবং জনগণের কাছে কোনো চয়েস থাকে না, হয় তাকে এই দল বেছে নিতে হবে, না হলে এই দল বেছে নিতে হবে। তাহলে এখানে কিভাবে জনগণের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে আমার বুঝে আসে না। যে সংজ্ঞায়িত করা হচ্ছে যে গণতন্ত্র মানে জনগণের দ্বারা জনগণের সরকার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দলের দ্বারা দলের সরকার, এবং জনগণের এতটুকুই চয়েস যে সে কোন দলকে বেছে নেবে, এতটুকুই তার চয়েস, তার শাসন করার চয়েস না। যদি সত্যিই জনগণের শাসন হতো তাহলে এটা উপর থেকে নয়, নিচ থেকে আসতো। একটা গ্রামের জনগণ একসাথে বসে সিদ্ধান্ত নিত যে আমাদের গ্রামের ইনি দায়িত্বশীল। সকল গ্রামের যে দায়িত্বশীল নির্ধারিত হবে তারা মিলে সিদ্ধান্ত নিত তার উপজেলার অমুক দায়িত্বশীল। উপজেলার দায়িত্বশীলেরা মিলে বসে সিদ্ধান্ত নিত তার জেলার অমুক দায়িত্বশীল। জেলার দায়িত্বশীলেরা বসে সিদ্ধান্ত নিত তার বিভাগের অমুক দায়িত্বশীল। বিভাগের দায়িত্বশীলেরা বসে সিদ্ধান্ত তার দেশের অমুক দায়িত্বশীল। এই রুট লেভেল থেকে যখন উপর দিকে আসতে থাকবে তখন এটা জনগণের শাসন। এটা ইসলামের শাসন আমি এটা বলতেছি না, কিন্তু এটা জনগণের শাসন। আর যখন আপনি উপর থেকে চাপিয়ে দিবেন দুই দলের মধ্যে কোনো এক দলকে বেছে নিতে হবে, তাদের ক্ষমতা, তাদের সাপোর্ট, তাদের জনবল, তখন এখানে আমার এবং আপনার মতো আম জনসাধারণের কিছুই করার থাকে না। গণতন্ত্র আরও একটি কারণে ব্যর্থ, ইসলামের সাথে যায় না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসলামে আহলুল হাল্লি ওয়াল আকদ, যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে পরামর্শের ভিত্তিতে। আর এখানে বাংলাদেশে পুলিশ হওয়ার জন্য যোগ্যতা লাগবে, আর্মি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, বিচারপতি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, ওসিডিসি হওয়ার জন্য যোগ্যতা লাগবে, শুধু মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য যোগ্যতা লাগবে না। মানে সকল পর্যায়ে আপনি একটা ইউনিভার্সিটির টিচার দেবেন তাও যোগ্যতা লাগবে, স্কুলের টিচার দেবেন তাও যোগ্যতা লাগবে। কিন্তু আপনি দেশের দায়িত্ব নেবেন, আপনার কোনো যোগ্যতার শর্ত নেই। যে কেউ রাস্তা থেকে আন্দোলন করে উঠে রাষ্ট্রের নেতা হয়ে যাবে, রাস্তা থেকে পলিটিক্স করে উঠে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নেবে। এই জন্য গণতন্ত্রের এই থিওরির সাথে ইসলাম যায় না। ইসলাম চায় যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসুক। এই জন্য ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হওয়া ইসলাম চায় না। কেন? গণতন্ত্রে হচ্ছে আপনাকে দায়িত্ব চেয়ে নিতে হবে। দায়িত্ব যখন চেয়ে নেবেন তখন অবশ্যই সেখানে গ্রুপিং তৈরি হবে, ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবে। আর যখন পরামর্শের ভিত্তিতে কাউকে দায়িত্ব দিবেন, সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে কে দায়িত্বশীল হবে। ঠিক যেভাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারে কাদের ক্ষমতায় দিল, কারা আসলো, আমি এটা বিবেচনা করছি না। কিন্তু যেই পদ্ধতিতে সরকার তৈরি হয়েছে এটা হচ্ছে ইসলামের নির্বাচন পদ্ধতি, ইসলামের রাষ্ট্র পরিচালনা নির্বাচন পদ্ধতি। যে 3 সেনাবাহিনীর প্রধান, বিভিন্ন দলের নেতা,
ছাত্র আন্দোলনের নেতা, তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিচ্ছে, পরামর্শ করছে আমরা কাকে রাষ্ট্রনেতা করতে পারি, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে। এটাই হচ্ছে ইসলামের রাষ্ট্রর নেতা নির্ধারণের পদ্ধতি। এবং এই সিস্টেমে যতবার রাষ্ট্রের নেতা নির্ধারিত হবে, ততবার অন্য যে কোনো গণতান্ত্রিক সময়ের চেয়ে দেশে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা বেশি বজায় থাকবে। গ্রুপিং কম হবে, যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসবে এবং যোগ্য ব্যক্তি দেশের দায়িত্ব নেবে। আমি জানি না কেন এইভাবে রাষ্ট্র ফর্ম হওয়ার পর আবার বারবার বলা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আমরা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করব। এটা তো ভুয়া কথা। গণতন্ত্রের মাধ্যমে আমরা মারামারি এবং গণ্ডগোল তৈরির জন্য দুই সাপে কুমিরে এবং কি বলার নাম বেজিতে গণ্ডগোল লাগানোর জন্য আমরা আবার অগ্নিগর্ভ তৈরি করার জন্য ক্ষমতা হস্তান্তর করব। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের ভিডিওটি আপনারা দেখলেন। আসুন এবার ডক্টর ইউনূসের মুখ থেকে আমরা কিছু কথা শুনি পদত্যাগ সম্পর্কে। মাস হলো প্রায় আপনার এই 4 মাস আর তার আগের 4 মাসের সময়টার মধ্যে যদি আপনি নিজে কখনো চিন্তা করেন কোন পর্বটা আপনার ভালো লাগে বা কোনটা খারাপ? খারাপ কোনোটাই না, খারাপটা বলবো না, তো ভিন্ন। আগের ছিল আমার নিজস্ব জগৎ, সারা জীবন ধরে যা যা করে আসছি সেটার মধ্যেই ছিলাম। নিজস্ব আয়োজন, নিজস্ব চিন্তা, তর্ক বিতর্ক হয়েছে, সেটা আমার মতো করে আমি ট্যাকেল করেছি, যে কি আমার উত্তরগুলো দিয়েছি, আমি আমার মতো করে চলে গেছি। সেই একবারে আমার একেবারেই নিজস্ব জগৎ। এটা একেবারে ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ না। এই জগৎ আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটার ডান বাম আমার জানা নেই। অনেকটা হাঁটিয়ে চলার মতো অবস্থা। কাজেই সেই ভিন্ন জগৎ, বাট এটারও একটা চ্যালেঞ্জ আছে। এটা আমাকে তারা আহ্বান জানিয়েছে। প্রথমে একটু সংকোচ করছিলাম যে এটা যাওয়া ঠিক হবে না, যেহেতু আমি জগতের মানুষ নই। কিন্তু তারা আমাকে পারসুয়েড করেছে যে এই পরিস্থিতিতে আপনার আসা দরকার। শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি যে এইভাবে তোমরা প্রাণ দিয়েছো, তোমরা রক্ত দিয়েছো, কাজে আমার জন্য না হয় একটু চ্যালেঞ্জিং হলোই, বা তো আমি যাই। তো আমি রাজি হলাম, সেভাবে এসছি। কাজে এটা ভিন্ন জগৎ, এই ভিন্ন জগতের মধ্যে এখন চলছি, দেখা যাক কতদূর যেতে পারি। কিন্তু এই জগৎটা যদি শুরু না হতো অগাস্টের 8 তারিখে আপনার জন্য, তো তার পেছনের যে 4 মাস আপনাদের ততদিনে মনে হয় জেলে থাকার কথা ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন আর আপনারা বুঝতেই পেরেছেন যে ডক্টর ইউনূস স্যার কেন পদত্যাগ করেছে। আসলে ক্ষমতা ও গণতন্ত্র স্থায়ী না, আর ক্ষমতা যে স্থায়ী না এটা সবাই জানে ভালো করে। আসলে মানুষের মধ্যে ছোটখাটো ভুল যদি কেউ ধরতে পারে, তাহলে ডাইরেক্ট তাকে স্থান থেকেই সরানোর চেষ্টা করা আদৌ যুক্তিকর নয়। যেমন ইরাকের সাদ্দাম হোসেনকে যেমন তাদের দেশের জনগণই বিদ্রোহ করে তাকে সরিয়ে দিয়েছিল, আজকে সেই ইরাকের হাল কি হয়েছে।